শিকড় টিভির বিশেষ এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাফিজ ইমতিয়াজ। আজকে এই আয়োজনে আমার সাথে খুব অসাধারণ দুজন মানুষ আছেন, আমাদের বিশেষ দুজন অতিথি। তাদের সঙ্গে আমরা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো। আমার সঙ্গে আছেন টরন্টোর বিশিষ্ট সঙ্গীত শিল্পী শোয়েব মুর্তজা। শোয়েব মুর্তজা ভাই একইভাবে শুধু বাংলাদেশি কমিউনিটি নয়, এই নর্থ আমেরিকান ইন্ডিয়ান কমিউনিটি বলি, পাকিস্তানি কমিউনিটি বলি, ওভারঅল সাউথ এশিয়ান কমিউনিটি তার এক ব্যাপক এক ভক্ত গ্রুপ আছে। তিনি ভীষণ জনপ্রিয়। তার সামনেই যে ইভেন্ট আছে সেটা নিয়ে আমরা আজকে তার সঙ্গে কথা বলবো এবং এর সঙ্গে আমরা আরও আনন্দিত যে আমাদের সঙ্গে আছেন অ্যামাজন ইমিগ্রেশনের স্বত্বাধিকারী এবং শিকড় টিভি, যেখানে আপনারা আজকে অনুষ্ঠান দেখছেন, শিকড় টিভির সিইও এবং এটার যিনি ওনার ওয়াজির হোসেন মুরাদ, তাকেও আমরা আজকের আয়োজনে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি। তো প্রথমেই আমি আসি যে ওয়াজির ভাই, আপনি অনেক দিন ধরে এই টরন্টোতে যত কালচারাল অ্যাক্টিভিটি হয় এগুলোকে প্রমোট করার চেষ্টা করে যাচ্ছেন খুব সাফল্যের সঙ্গে, এবং নিজেও আপনি ভীষণভাবে চেষ্টা করেন যে এই আয়োজনগুলোর জন্য সবসময় সাফল্যমণ্ডিত হয়। তো আপনার কাছ থেকে একটু শুনতে চাই টরন্টোর কালচারাল এরিনাতে কি হচ্ছে, কি চলছে, আর বিশেষ করে শিকড় টিভি একটা অসাধারণ আয়োজন নিঃসন্দেহে। এটার কারণ হচ্ছে যে বাংলা চ্যানেল আমাদের এই নর্থ আমেরিকাতে যত বাড়বে, বাংলার প্রসার সংস্কৃতি হিসেবে, ভাষা হিসেবে এবং আমাদের সংস্কৃতিকে এই নর্থ আমেরিকাতে বিশেষ করে সেকেন্ড জেনারেশনের কাছে নিয়ে যাওয়াটা তত বেশি সহজ হবে। তো আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো শিকড় টিভি এবং জি, থ্যাংক ইউ নাফিস, থ্যাংক ইউ। আমার সামনে আমার আজকে যে অনুষ্ঠানে দুজন সম্মানিত মানুষ, মিডিয়া লাইনের আমাদের শোয়েব মুর্তজা ভাই, গজলের জন্য খুব নাম করা একজন মানুষ। সো ওনাদের সামনে বসে আমি কথা বলছি, আমি আসলে খুব বেশি একটা ভালো পজিশনে নাই, তারপরও আমাকে বলেছে কিছু কথা বলতে, এই জন্য বলছি। তো যে কথা নাফিস বলেছিল সেটা হচ্ছে শিকড় টিভির কথা। তো দীর্ঘদিন আমাদের অ্যামাজন ইমিগ্রেশন, আমরা যেই ইমিগ্রেশনে ব্যবসা করি বাংলাদেশ তথা সারা ওয়ার্ল্ডে, তো আমার কাছে মনে হচ্ছে আমাদেরকে আর একটু বেশি ইনভলভ হওয়া দরকার। আমি যখন অন্য কালচারাল ইয়াগুলোকে যখন যেমন কবিতা আবৃত্তি করে, গজল করে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে, বিশেষ করে যারা ওখানে নিজেরা উঠে আসে, ওদেরকে আমি একটু প্রমোট করার চেষ্টা করি। সো আমরা যেহেতু ফাইন্যান্সিয়ালি আমি একটু চেষ্টা করি যদি কোনোভাবে হেল্প করা যায়। সো আমি ছোটবেলা থেকে আমরা এটা ফেস করেছি, আমি কবিতা আবৃত্তি করতাম বা বিভিন্ন ধরনের পত্রিকা বের করতাম, তখন এই ফাইন্যান্সিয়াল যে ডিফিকাল্টিজ আমি ফেস করেছি, আমার কাছে মনে হচ্ছে যেহেতু আমরা ফাইন্যান্সিয়াল এখন হেল্প করার মতো সেই অবস্থানে আছি, সেই অবস্থান থেকে আমি একটু চেষ্টা করি যদি আমি কিছু হেল্প করতে পারি। জি, আর পৃষ্ঠপোষকতা ছাড়া তো আসলে সাংস্কৃতিক যে আয়োজন এগুলো অর্গানাইজ করাটা খুবই খুবই ডিফিকাল্ট, খুবই চ্যালেঞ্জিং। জি, তাছাড়া শিকড় টিভি, আমরা আমাদের শিকড় মানে রুট, আমাদের শিকড়ের কথা বলবে। আমরা যেখানেই থাকি, পৃথিবীর কানাডাতে থাকি, ইউএসএ থাকি, ইউরোপে থাকি, আমরা শিকড় ভুলবো না। তাহলেই আমরা আমাদের অস্তিত্ব ভুলবো না, আমরা আমাদেরকে সম্মান করতে জানবো, আমরা অপরকেও সম্মান করব। আমাদের মধ্যে অনেকের এই প্রবণতা আছে, আমরা কে আমরা ভুলে যাই, আমি ক্যানাডিয়ান, আমি সেটা নো। আমি দীর্ঘদিন এই দেশে আছি, আমি দেখেছি যারা জুইশ, যারা ইটালিয়ান, যারা আইরিশ, ওরা কিন্তু ভুলে না নিজেদের কথা। যারা ইংলিশ, যারা এখানকার, তো আমরা কেন ভুলবো? এবং এই যে ভুলার প্রবণতা এক সময় মানুষের ছিল, আমার কাছে এখন মনে হচ্ছে মানুষ এখন, আমরা বাঙালি এটা বলতে আমরা খুব গর্ব করি। আমি কোত্থেকে এসেছি, আমার ফাদার স্কুল মাস্টার ছিল, আমি খুব সুন্দর করে বলি। আমার রুটটা সম্বন্ধে যখন মানুষ জানবে, তখন আমার অতীতকে নিয়ে আমার এটার উপরে দাঁড়ায় আমি কথা বলবো। এই হচ্ছে আমার শিকড়ের গল্প বা অ্যামাজন ইমিগ্রেশনের। আমার আসলে এটাই ইচ্ছে ছিল, আমার এটাই না, আত্মপরিচয় কোনোভাবেই ভোলা যাবে না। যে কারণে আমরা আসলে টরন্টোতে এত আয়োজন করি বা এত কিছু করি, কারণ আমাদের একটা বড় উদ্দেশ্য থাকে যে আমাদের ঘরে যে বাচ্চাগুলো আছে এরা যেন আমাদেরকে দেখে শেখে। এই টুংটাং টুংটাং গান দেখতে দেখতে তারাও যেন একটু টুংটাং করতে পারে, বা একটু এই করতে করতেও যেন তারা তারা তাদের পরিচয়টাকে মনে রাখে, সেটাই তো আসলে মূল উদ্দেশ্য। তো
আপনাকে আসলে অনেক কৃতজ্ঞতা, আপনি বহুদিন ধরে এগুলো করছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা অনেক বছর ধরে এখানে আছেন তাদের যে পৃষ্ঠপোষকতা বলি, সাপোর্ট বলি, গাইডেন্স বলি, এটা ভীষণভাবে আমাদের কমিউনিটিকে সহায়তা করছে। তো সেইজন্য আপনার কাছে অনেক কৃতজ্ঞতা। সেই জায়গায় আসবো তার আগে আমি একটু শোয়েব ভাইয়ের কাছে আসি। শোয়েব মুর্তজা ভাই, আপনার আগামী কয়েকদিন পরেই এই ডিসেম্বরের ১৩ তারিখে একটা বিশাল মানে এটাকে গজল কনসার্ট বলি বা যেভাবে আপনি এটাকে পরিচয় করাতে চান, বিশেষ আয়োজন আমরা দেখছি। এটার ব্যাপারে যদি একটু আমাদেরকে বলতেন। হ্যাঁ, এটা ১৩ তারিখ। নাফিস, থ্যাংক ইউ। ওয়াজি ভাই, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। শেকর টিভি, আই লাইক দ্য এনভায়রনমেন্ট, আই লাইক দ্য অ্যাম্বিয়েন্স। এখানকার স্টাফরা যারা আছেন ভেরি নাইস, এবং খুবই সুন্দর অনেকগুলো খুব হাই এন্ড ক্যামেরা দিয়ে সব কিছু তৈরি করা হচ্ছে। আই লাভ দিস ক্যামেরাস। আই স্টিল হ্যাভ ওয়ান অ্যান্ড আই এম ভেরি মাচ ইন ভিডিওগ্রাফি। জাস্ট এনিওয়ে, কামিং ব্যাক টু ইউর আনসার কোয়েশ্চেন, আমার কনসার্টটা হচ্ছে ১৩ই ডিসেম্বর, শনিবার, আগা খান মিউজিয়াম। এটা একটা গজলের কনসার্ট, ফুল লেন্থ গজলের কনসার্ট উইথ ক্লাসিক্যাল গজল কনসার্ট সেট আপ। এই ধরনের সেট আপে গজল কনসার্ট এখন আর হয় না, কারণ হচ্ছে বিজনেস স্ট্যান্ড পয়েন্ট থেকে চিন্তা করলে এটা মেক সেন্স করে না অনেকের জন্য, অর্গানাইজারদের জন্য। এই জন্য এই ধরনের বৈঠকি অনুষ্ঠান চলে গেছে হচ্ছে ব্যাঙ্কোয়েট হলে। ইউল ফাইন্ড দেয়ার ফুড বিং সার্ভড, গোল গোল টেবিলে সবাই বসছে, গান হচ্ছে, শোনা গেল কি শোনা গেল না। আই এম নট পুটিং এনিথিং ডাউন, বাট গজল ও রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতি যখন বৈঠকি স্টাইলে একটা কনসার্ট হয়, তখন এটা একক হওয়া উচিত, ১০ জন সিঙ্গার না, একটা থিমে যাওয়া উচিত, ওইটার যথেষ্ট পরিমাণ প্রপার মিউজিশিয়ান থাকা উচিত এবং তাদের ভালো হতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং যারা আসছেন তাদেরও ৬ মাস ধরে রেডি হতে হবে যে আমি ওই কনসার্টে যাব, আমি ওই কনসার্টে যাব। টিকিট কিনে উনি অপেক্ষা করেন এবং ওই দিন সেজে কুজে কনসার্টে আসেন। এই সুন্দর একটা এনভায়রনমেন্টে তারা গান শুনতে আসেন এবং কনসার্ট শুরু হওয়ার যে প্রথম যে সুরটা, তার আগের যে একটু সন্তুরের শব্দ অথবা বাঁশির শব্দ, একদম নিস্তব্ধতা, সাডেনলি লাইটটা জ্বলে উঠলো এবং একটা কনসার্ট শুরু হলো। ৩.৫ ঘন্টা আপনি মনোযোগ দিয়ে গানটা শুনলেন এবং বাসায় যাওয়ার পরও ৩ দিন ওটা রেস্ট থাকলো। অর্থাৎ কনসার্টের যে আবহ, মানে সঙ্গীতের যে আবহ, সেটা একটা গুরুত্বপূর্ণ। এই জিনিসটাই আমি করার চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ আই হ্যাভ বিন সাকসেসফুল ইন লাস্ট কাপল অফ কনসার্টস। এবং এবারেরটা আমার মনে হয় যে এর চেয়ে আগের সব কিছু ছাড়িয়ে যাবে, কারণ এবার আমরা আরও অনেক বেশি পরিশ্রম করেছি এবং আমাদের আগের যে ১০ বছরের যে এক্সপিরিয়েন্স শুধু টরন্টোতে, দ্যাট হ্যাজ রিচ টু এ পয়েন্ট। তো যদি আল্লাহ তাআলা চান আমাদের মিক্সিংটা যদি আমরা মনের মতো করে করতে পারি, তাহলে দিস ইজ গোয়িং টু বি এ ফ্যান্টাস্টিক শো। আচ্ছা, একটা প্রশ্ন আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন এই কনসার্টের ব্যাপারে, সেটা হলো যে আচ্ছা, এত জায়গা থাকতে আগা খান কেন? মানে কেন এই হলটার কি স্পেশালিটি কেন? আপনি অবশ্য আবহের কথা বলছিলেন। হ্যাঁ, এর কারণ হচ্ছে যে আমি কনসার্ট করি সবসময় অডিটোরিয়ামে, এবং আমার ফার্স্ট সোলো কনসার্ট ছিল আগা খানে এবং তারপরে কয়েকটা ছিল আগা খান মিউজিয়ামে। ওখান থেকে আমি একটা চাইনিজ কালচারাল সেন্টারে করেছিলাম, একটা বাবু, দিলারা নাহার বাবু ছিলেন সেখানে আমার সাথে। কিন্তু দেন আই ওয়েন্ট টু লিভিং আর্ট সেন্টার, দ্যাট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট স্টেজ ইন অন্টারিও, ইজ দ্য হাইয়েস্ট অর্ডার টপ ক্লাস হল। সো মাই ইন্টেনশন যে আমি ওই হলে যাই, কারণ হচ্ছে দুইটা কারণ। এক হচ্ছে সাউন্ড কোয়ালিটি, আরেকটা হচ্ছে এনভায়রনমেন্ট, ৩ হচ্ছে টু অ্যাট্রাক্ট মোর পিপুল গোয়িং ব্যাক টু দ্য হাই এন্ড অডিটোরিয়ামস ওয়ার গজল বিলংস। আমি কিন্তু ওইটার থেকে যদি সরে একটা নর্মাল জায়গায় যাই, দেন আই ক্যান মেক মানি। আই ডোন্ট মেক মানি, আমি ব্রেক ইভেনে যাই। আই হ্যাভ এ ভেরি গুড স্ট্রাকচার অফ পেইং মাই পিপুল, অ্যান্ড আমার সাথে যারা কাজ করেন, আমার তবলা প্লেয়ার ১০ বছর ধরে কাজ করেন, ইন্ডিয়ার থেকে লোকজন এসে আমার সাথে কাজ করেন, টরন্টোর লোকজন কাজ করেন, আমাদের বাংলাদেশে একজন থাকে। এবার আমাদের সাথে থাকছেন হচ্ছে সজল রয়, উনি বাংলাদেশ থেকে এসছেন, উনি ওখানে একজন কর্পোরেট লেভেলের একজন লোক ছিলেন, ম্যানেজার ছিলেন। এখানে ১৭ বছর পরে উনি মিউজিকে ফেরত আসতে চান। সো আই গেভ হিম দ্য স্পেস টু বি উইথ মি, উইথ মাই ভেটারান তবলা প্লেয়ার ডেরিক জয়কিরণ। কালচার অফ দিস টিম, তুমি যদি যাও আমার অনুষ্ঠানে, দেন ইউ উইল সি দ্যাট সিনিয়র পিপল, যে 45-50 years এক্সপিরিয়েন্স মিউজিশিয়ানস সিটিং লাইক দিস বিহাইন্ড মি। It's not because they respect me or I'm bigger than them. It's because of the music. And that's the view that I want to establish. এবং আমার এই প্রচেষ্টাটা মানুষের নজরে আসছে আলহামদুলিল্লাহ। আমাকে ইন্ডিয়ান, পাকিস্তানি অনেক অর্গানাইজার আছেন যারা আমাকে অনেক স্নেহ মমতা করেন। বাংলাদেশের অনেক আছেন যারা মানে নিঃস্বার্থভাবে সাহায্য করেন বাংলাদেশের। এবং বম্বে থেকে জগজিৎ সিংয়ের হোল টিম আমাকে কংগ্রাচুলেট করেছে লাস্ট ইয়ার, ইউ আর সার্ভিং গজল, থ্যাংক ইউ ফর দ্যাট। তালাত আজিজ, অভিনব উপাধ্যায়, তারপরে চিন্টু সিলওয়া সিং,
তারপরে আপনার ওর নাম কি দীপক পণ্ডিত, দ্য ভায়োলিনিস্ট, ওরা আমাকে ভিডিও বাইটস পাঠিয়েছে, যেটা আমি প্রচার করেছিলাম লাস্ট টাইম। সো দিজ আর বিগ থিংস ফর মি, মানে আমার যে মিউজিক করার যে মানে যে কারণ, দিজ আর দ্য থিংস দ্যাট আই ডু। আর রুট লেভেল আমি করি কারণ হচ্ছে দিস ফুলফিলস মাই ওন নিড স্পিরিচুয়ালি, এটাই হচ্ছে কারণ। তো এই বড় হলে বা ভালো একটা হলে যাওয়ার কারণ হচ্ছে মিউজিক ইজ, ভাই বলছিলেন না যে এখন আমরা মিউজিক আনন্দ করি, কারণ কি? কারণ আমাদের অবস্থা পরিবর্তন হয়েছে। ওই আনন্দটা কিন্তু ভালো জায়গায় হতে হবে, মিউজিকের জন্য মিউজিকের জায়গায় যেতে হবে আপনাকে। না, ঠিক তাই, অ্যাবসলিউটলি। তো আমি যদি মিউজিকের জায়গায় মেলা করি তাহলে ওটা মেলা হবে, ওটা অন্যরকম আনন্দ, মিউজিক হবে না। ঠিক তাই। ওটাও সুন্দর, কিন্তু ওটা মেলা, ওটা মিউজিকের কনসার্ট না। কনসার্ট যেটা কনসার্ট, এই কারণে আমার থাকে যে আমি একটু ভালো জায়গায় যাই। আর এটাতে আরেকটা জিনিস আমি অ্যাড করি, যদিও তোমার প্রশ্নের মধ্যে ছিল না। অনেকে আমাকে কেউ কখনো প্রশ্ন করে না, কিন্তু আমি বুঝি অনেক সময় যে জানতে চায় যে কেন উর্দু গান বা কেন গজল, কেন। প্রথম কথা হচ্ছে মিউজিকের কোনো ভাষা নাই। 2 নাম্বার হচ্ছে যে ক্লাসিক্যাল মিউজিক, এগুলো সব হচ্ছে ভারতবর্ষের ক্লাসিক্যাল মিউজিক, আমরা একই ছিলাম এক সময়। এইটার ভেতর থেকে আমাদের নজরুল গীতির যে সুর আসে কিন্তু এখান থেকে আমরা অনেক নেই, এগুলো আমাদেরই আসলে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি যখন অন্য কমিউনিটিতে যাই, আমি যখন একটা নজরুল গীতি গাই, তারা আমাকে বলে রিপিট করেন। এবং আমি এটা বড়াই করে বলতে পারি যে আমি এইটা আমার এই থিমটা থাকে যে আমরা বাংলা ভাষাভাষী লোক, কিন্তু আমি যদি উর্দুকে অ্যাকসেপ্ট করতাম তোমার চেয়ে ভালো করতাম, করি নাই। আপনি আমার থিমটা বুঝতে পেরেছেন কি বললাম? যদি করতাম আমি কোনো অংশে তোমার চেয়ে খারাপ করতাম না। তো এগুলো তো একটু যুক্তিতর্কের কথা, এটাও থাকে কিছু কিছু জায়গায়, কিছু কিছু জায়গায় এক্সপ্রেশন আসে এরকম, কিন্তু এগুলো সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে মিউজিক, সুর। সেখানে বাংলা গান যায়, উর্দু গান যায়, এবং এই কনসার্টগুলো আসলে অনেক পরিশ্রমের ব্যাপার। এবং আলহামদুলিল্লাহ এবার উই হ্যাভ গট হিউজ রেসপন্স, আমরা অলমোস্ট সোল্ড আউট, আর হয়তো কয়টা 20-25টা টিকিট আছে উপরে। তো এই অবস্থা আর কি। অসাধারণ। এই এই আয়োজনের জন্য অনেক আমাদের শুভকামনা থাকলো, এটা একটা। আর ওয়াসি ভাই একটু বলছিলেন আপনার ব্যাপারেও, আমরা আপনার ব্যাপারে আরেকটু জানতে চাই। আমরা জানি যে আপনি শাফকাত আলী খান, শাফকাত সালামত আলী খান, যিনি সালামত আলী খানের ডিসেন্ডেন্ট ছেলে, এবং সালামত আলী খান হচ্ছেন, আমরা তো সেই সময় হ্যাঁ শুনেছি, তো এরা তো বড় মাপের মানুষ, এবং যাদেরকে আমরা অনেক সময় যেটা হয় যে আমরা দূর থেকে সম্মান করি, কাছে যাওয়ার সুযোগ কখনো হয়নি। তো আপনার কাছে যাওয়ার সুযোগ হয়েছে, শুধু তাই না, আপনি শাফকাত আলী খানের সরাসরি শিষ্য। তো এই ব্যাপারে যদি একটু বলেন, কিভাবে ঘটলো ব্যাপারটা? এটা ঘটলো এইভাবে যে আমি ওনার এক কনসার্ট ছিল টরন্টোতে, তো যে এটা অ্যারেঞ্জ করে প্রমোটার আবার আমাকে খুব পছন্দ করে, তো ইনভাইট করেছে আমাকে যে আসেন। তো গেলাম, তো প্রমোটার আমাকে ওনার রুমে নিয়ে গেছে ব্যাক স্টেজে। তো আমি যখন যাচ্ছি তখন ওনার ছেলে ফাইজান আলী খান, তাকে দেখে আমি বলছি আসসালামু আলাইকুম ফাইজান। সে বলছে যে শোয়েব ভাই, হাউ আর ইউ? I said, do you know me? He said, yes. He knows through my Facebook posts. কিন্তু ওনার বাবা আমাকে চিনতেন না। তো ওনার সাথে দেখা করলাম, তো একজন বলল যে শোয়েব মুর্তজা গজল গায়। তো উনি আমাদেরকে তাকিয়ে বললো দিখতা হ্যাঁ, মানে আই ক্যান সি ইট। কথাটা কিন্তু খুবই সুন্দর, দিখতা হ্যাঁ, মানে এই কথা বলে আবার উনি অন্যদিকে ওনার কথা চলে গেলেন, আমার দিকে আর তাকান নাই। তো ওখান থেকে ওনাকে আমাদের আলিয়া শরাফি আপা, উনি আমার সাথে ছিলেন, উনি ইনভাইট করলেন আমার বাসায়। তো অনেক জিদ্দজহদ করে ওনাকে আমার বাসায় আনা হলো একটা প্রাইভেট মেহফিলের জন্য। 15 জন লোককে দাওয়াত দিলাম, তো মুহূর্তে ভরে গেল 15 জন, এর বেশি দিতে পারলাম না, কারণ জায়গার একটা খুব আরাম করে, এবং ইট ওয়াজ প্রিটি এক্সপেন্সিভ। তো উনি গান টান শেষ করার পরে, 3 ঘন্টা শেষ করার পরে আমি বললাম যে উস্তাদজি, ইফ আই ডোন্ট সিং দেন দিস উইল রিমেন ইনকমপ্লিট ফর মি। ওনার অনুষ্ঠান শেষে আমি বললো যে জরুর তুমি গাও। তা আমি ওখানে একটা গজলের হাফ গাইলাম। তা আমার ওখানে আমার সামনে যারা বসা তারা অনেক সিনিয়র, অনেক ভালো ভালো শ্রোতা, তারা আমার গান শুনেছেন, অনেকে বাহাবা করলেন। আমি ওস্তাদকেও দেখলাম, সেও প্রেইজ করছে ওখানে। ওটা শেষ হতে হতেই ওই আলিয়া শরাফি বললেন ওনাকে যে শিষ্য হিসেবে নিয়ে নেন। হি ডিডন্ট সে এনিথিং, কোনো কথা বললেন না উনি। পরে উনি ফোন করলেন যে আমি ওর গান শুনেছি, আই এম কনসিডারিং। Then after 3 days he came and he formally
took me as his disciple. তো এটা হচ্ছে ডিসাইপলশিপের ওদের পরম্পরার মধ্যে যাওয়া। এই শামচরাসি 450 বছর পুরনো ঘরানা। ওনার বাবা হচ্ছে সালামত আলী খান। এরা হচ্ছে মানে আপনি যদি সারা দুনিয়ার সবচেয়ে বড় ওস্তাদের 3 জনের নাম বলেন, হি উইল বি একজন, আনডাউটেডলি। ওস্তাদ বারে গোলাম আলী খান, সালাম আলী খান, দুজন। তো দুজনের মধ্যে 20 years অফ এজ ডিফারেন্স। তো ওইটা নেওয়ার পরে উনি সেরেমনি করলো। ইটস লাইক গেটিং ওনাদের ফ্যামিলি মেম্বার করে নেওয়া। ওখানে ওনাদের 2জন সাক্ষী, আমাদের 2জন সাক্ষী, আমার ফ্যামিলি মেম্বার্স, কিছু খাওয়া দাওয়া, কিছু নাজরানা বলে ওইটাকে, ভেট বলে ওইটাকে বাংলায় বলা যেতে পারে, ওগুলো করে উনি দোয়া টোয়া করলেন এবং উনি প্রমিস করলেন যে আমার যত জ্ঞান আমি এগুলো কোনোদিন হাইড করবো না, এটা হচ্ছে শর্ত, এবং তুমি আমাকে উস্তাদ মানবা। এবং তারপর উনি বললেন যে তুমি এটা ডিসক্লোজ করতে পারবা না কাউকে, এটা বলা যাবে না যে তুমি আমার শিষ্য। তো 1 মাস ওনার সাথে ট্রেনিং নেওয়ার পরে উনি বললো যে নাও ইউ ক্যান ডিক্লেয়ার শিষ্য হিসেবে। তো এইভাবে আমার ওনার কাছে আসা। তবে সবচেয়ে যে জিনিসটা, আমি 1 বছর ধরে রিগোরাস ট্রেনিং করছি ওনার, আমার গানের ট্রান্সফরমেশন হয়ে গেছে পুরা, আউট অফ ইট। গলা তৈরিতে ওনাদের যেই ঘরানার যেই স্টাইল এবং গলা তৈরির যেসব জিনিস, অনেক দিনের একটা স্কুল অফ মিউজিক, দে নো যে কীভাবে গলাটাকে তৈরি করতে হয়। এবং আমি যখন ওনার গান শুনি, মানে এত পারফেকশনে যে ইউ হ্যাভ এ রেফারেন্স পয়েন্ট হুইচ ইজ রিয়েলি পারফেক্ট। আপনি যদি একটা কিছু করেন, একটা রেফারেন্স পয়েন্ট ধরেন, সেটার মধ্যে যদি ফ্ল থাকে, তাহলে আপনি কোথায় পৌঁছাবেন? আপনি দেখতেছেন না যে আমার যে রেফারেন্স পয়েন্ট ইজ পারফেক্ট এন্ড ইউ লাভ ইট, তখন আপনারও কিন্তু টার্গেটটা ওইরকম হয়। তা আমি ওনার কাছে পৌঁছাবো না কোনো দিন, কিন্তু আমার পাথটা তৈরি হবে আমার মতো করেই, বাট শাইন্ড উইদিন দিস ফ্রেমওয়ার্ক। আমি খুব এই জন্য আল্লাহর কাছে মানে কৃতজ্ঞ যে আই হ্যাভ গট দিস নেম। আমি এটা প্রাউড করে বলতে পারি, উনিও আমাকে প্রাউড করে বলে, আদর করে বলে যে আমিও তোমাকে পেয়ে আমি খুশি। এবং পুরা বেঙ্গল মে ऐसे एक ভয়েস আনা হয়, যেটা মানে ওনার উর্দুতে বলে যে পুরা বেঙ্গলে আমি চাই যে তুমি তোমার ভয়েসটা ওই লেভেলে আসুক যে তুমি একদিন নজরুল গীতে গাও, মানুষ বলুক যে হ্যাঁ দেয়ার ইজ এ ভয়েস, অ্যান্ড আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। আল্লাহ যদি চান দিস উইল হ্যাপেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওজি ভাই, আপনার কাছে আসি কারণ আপনি নিজেও গজলের একজন ভক্ত, এবং আমি আপনার সঙ্গে যখন আলাপ করছিলাম আপনি বলছিলেন যে আসলে অনেক ধরনের তো আয়োজন হয় এখানে, বিভিন্ন ধরনের সঙ্গীত অনেকেই চর্চা করেন, কিন্তু গজলের যে অডিয়েন্স, এটা একেবারে নিশ অডিয়েন্স, এবং আপনি নিজেও খুব খুব মনোযোগ দিয়ে শোনেন এবং দীর্ঘদিন ধরে শুনছেন। তো কি চ্যালেঞ্জেস আছে এই গজলকে প্রমোট করার ক্ষেত্রে টরন্টোতে? 2 নাম্বার হচ্ছে যে একটা ভালো আয়োজন, যেটা আপনি আপনি বলছিলেন আমাকে যে যে যখন অন্য কেউ আসলে এটাকে ওভাবে প্রমোট করার কথা চিন্তা করছে না, তখন আপনি বলছেন যেহেতু গজল আমি এটার সঙ্গে থাকতে চাই। তো কেন এরকম মনে করলেন? হ্যাঁ, নাম্বার 1, আমি আসলে আপনার সাথে প্রথমটাতে একমত না। আমার কাছে মনে হচ্ছে এটা চ্যালেঞ্জ না। কারণ উনি যেখান থেকে আসছে বা উনি যে ধরনের ব্যাকগ্রাউন্ড, আমি খুব মনোযোগ সহকারে শুনছিলাম। তো আসলে যে কোনো জিনিসে কিন্তু আপনি যদি যে কোনো ভাবে নিজেকে এক্সপার্ট বা চ্যাম্পিয়ন হন, আপনার এটা নিয়ে কোনো চ্যালেঞ্জ হওয়ার কোনো কারণ নাই। আমার মতো হোক বা বাইরের হোক, স্পন্সর হোক, মানুষ টিকিট কেটে হোক, মানুষ যাবেই। সো আমি এটাকে চ্যালেঞ্জ মনে করি না। হ্যাঁ, অ্যাক্সিডেন্টে মানুষ দেখবে না, ইটস ওকে। কারণ আমার তো টার্গেট মার্কেট তো 100% লোক হওয়ার দরকার নাই। তো আমার যদি 10% মানুষ আমার টার্গেট মার্কেট হয় টরন্টোতে, আমি বিসাইড মাই ইমিগ্রেশন বিজনেস, মাই শিকড় টিভি, আমি কিন্তু ফাইন্যান্সের স্টুডেন্ট। সো আমাদের টার্গেট মার্কেট কিন্তু সবাই না, আমাদের একটা টার্গেট মার্কেট থাকে। আমি বস্তির সামনে গিয়ে মার্সিডিজ গাড়ি সেল করব না। সো আমার ওখানে টার্গেট মার্কেট কারা, সো আমার ওনার টার্গেট মার্কেট কারা, আমার ওইটা ধরতে হবে। সো ওই টার্গেট মার্কেটের মধ্যে আমি কাকে পাবো, ওইটা আমার টার্গেট। কারণ আমি তো সব অডিয়েন্সকে পাওয়ার দরকার নেই, এবং সব অডিয়েন্স কিন্তু গজল বুঝবে না, ক্লাসিক্যাল গান বুঝবে না। সো ওইটাকে আমি চ্যালেঞ্জ মনে করি না, নাম্বার 1। নাম্বার 2, হ্যাঁ অবশ্যই আমরা যারা স্পন্সর করি, আমরা ওনাদের মতো লোককে, আমরা আরো লোকজন আসুক, আমরা ওনাদের থেকে এনজয় করব, আমরা গান শুনবো, আমাদের মন ভরে যাবে। ওনার কথা শুনে যেমন আমার মন ভরে গেছে। আমার 13 ডিসেম্বর যে অনুষ্ঠান হবে, ওইটা দেখার জন্য আমি অস্থির হয়ে গেছি। অনেস্টলি, দ্যাটস মাই অনেস্ট অ্যান্সার। তবে আমি কিছু ভিডিও দেখছিলাম শোয়েব ভাই, যে আপনার রিহার্সালের ছবি, এবং তখন ওগুলো আপনি টুকটাক আবার ভিডিও করেন, বা অন্যরা যারা আশেপাশে থাকে তারা ভিডিও করেন, এবং সেখানে খুব মজার মজার ঘটনাও ঘটে। দু একটা একটু যদি শেয়ার করতেন।
রিহার্সালের সময় রিহার্সাল ইজ লাইক এ ফ্যামিলি ইভেন্ট। হ্যাঁ, এটা খুব ডিফিকাল্ট হয়, মাঝে মাঝে ডিফিকাল্ট ডিসকাশনে চলে যায় মানুষ। ধরেন খুবই একটা এক্সপার্ট মিউজিশিয়ান একটা কিছু বাজাচ্ছে, তার হঠাৎ করে আমার মনে হলো যে ওই নোটটা ঠিক নাই, অ্যান্ড উই গো টু দ্য মাইক্রোস্কোপিক লেভেল লাইক এ সার্জিক্যাল থিং, অ্যান্ড তখন ওর হঠাৎ করে মনে হলো যে না, এত ডিটেলে তো যাওয়ার কিছু নেই, এটা ঠিক আছে। তো এটা নিয়ে একটু ঝগড়াঝাটি হলো। হঠাৎ করে দেখা গেলো যে আরেকজন এমন কোনো একটা ফানি কথা বলে বসলো যে জিনিসটা নর্মাল হয়ে গেল। তো এই ধরনের ছোটো ছোটো জিনিস সবসময় লেগেই থাকে। এবং রিহার্সালের যেটা সবচেয়ে মানে ফুলফিলিং সেটা হচ্ছে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওয়েন দ্য থিং কামস রাইট, তখন সবাই উই গো ব্যাক উইথ লট অফ লার্নিং লট অফ অ্যাচিভমেন্টস। এই জিনিসটা তোমার এই কালচার অফ রিহার্সাল হয় কি, এতে দিস প্রমোটস দ্য আদার শোজ। এই যে গত 3 মাস আমার এখান থেকে যে ট্রেনিংগুলো নিয়ে যাচ্ছে, এটাকে আমি আসলে এখন বলি ওয়ার্কশপ, ইটস নট রিহার্সাল। মাই রিহার্সাল ইট নট রিহার্সাল। যেমন ধরো আমি একটা গান গাচ্ছি, যেমন তেরে জলবে আব, মানে এই যে কথাটা বললাম, এই ধরনের প্রজেকশনে কিন্তু অন্য গানে তুমি পাবে না। এর মধ্যে 4টা কর্ড আছে, তেরে জলবে আব, এই যে কথাটা, এই যে তেরে জলবে আব, এই যে কর্ডের কম্বিনেশন একটা মানুষ যে বাজাচ্ছেন, এটা কিন্তু অন্য জনরা থেকে আসলে বোঝা যাবে না। এখন এই লার্নিংটা সে যখন অন্য জায়গায় যায় তখন সে ইউজ করে। তো ওই যে বসে বসে যে আমরা এটা ঠিক করছি, ইটস লাইক মানে ওয়ার্কশপের মতো হয়ে যায়। ইটস নট যে আমি গানটার আসলাম 2বার করলাম আর হয়ে গেল। তখন ওর মধ্যে ইনোভেশন আসে যে আচ্ছা আমি এইভাবে বাজালে কীরকম হয়। আচ্ছা, এখানে সবচেয়ে বড় যে লার্নিং, যে আমি বাজাবো না, আমাদের এখানে ইনস্ট্রাকশন থাকে যে লার্ন ওয়ার ইউ শুড নট বি প্লেয়িং। আপনি কোথায় বাজাবেন না এটা শেখেন আগে, তারপরে হচ্ছে অন্য কথা। তো এই ধরনের অনেক মানে মানে সুন্দর সুন্দর একটা এক্সপিরিয়েন্স, এবং এতগুলো মেশিনপত্র নিয়ে বসা এবং সারাদিন ধরে রিহার্সাল করা। 4টা রিহার্সাল করি আমরা, কিন্তু আলটিমেটলি দেখা গেল কালকে রাতে 3টা পর্যন্ত ছিল আমার মিউজিশিয়ানরা। রিহার্সালের বাইরে অন্তত 15 বার গেছে তারা আমার বাসায়, খাওয়া দাওয়া, চায়ের কাপ টাপ ভর্তি। ওই আমি একদম ওই বেসমেন্টের মধ্যে আমার স্পিকার সহ তারটা নিয়ে সেট করে ফেলেছি, বাস 8টা চেয়ার, ওটা ওই রকমই থাকে। কেউ সে রেয়াজ করে, কেউ গান করে, কেউ অনলাইনে যায়। এই যে গত 3 মাস ধরে এটা চললো, দিস ইজ এ বিগ লার্নিং। তো কে বসছেন এই 8টা চেয়ারে, মানে আপনার সঙ্গে কারা কারা বাজাচ্ছেন এবার? আমার এখানে আছেন মানে রিনাউন্ড গিটারিস্ট মীর আলী। ও হি ইজ নিউ টু গজল সিঙ্গিং, বাট ও হচ্ছে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল স্প্যানিশ গিটার প্লেয়ার। ও বাজাচ্ছে। সাথে থাকবে একজন, কিন্তু মিরালি রিসেন্টলি দেখলাম একটা অ্যাওয়ার্ডও পেয়েছেন বেশ বড়। হ্যাঁ, ওর পত্রপত্রিকার নাম আছে। আমার শোর পরে হি ইজ গোয়িং ফর 17 শো ইন ইউরোপ, প্রায় 70-80টা শো করে বছরে। ওর হি ওনস হর্সেস, এক একটা 60-70 ইউজ থাকতো। হি ইজ এ বিগ গাই। তো এবং লার্ন করা মিউজিশিয়ান। তো ওর গজলের জন্য এখন দেখলো যে আমার কাছে এসে যে ওর ওই গিটার দিয়ে হচ্ছে না। হি স্পেন্ড অ্যাপ্রক্সিমেটলি $17,000 টু বাই ইকুইপমেন্ট ফর দিস শো। আমি বললাম তোমার কেপো ঠিক নাই। ওর মাথা গরম যে এত বড় সাহস, তুমি আমাকে বলছো কেপো ঠিক নাই। আমি বলছি ইয়েস, আই ক্যান প্রুভ ইট, ঠিক নাই। $5,500 গিটার কিনে নিয়ে আসছে, আর আমাকে রিসিট এবং ছবি পাঠায় বলছে শোয়েব, ইউ টক সুগার কোটেড, আই ডোন্ট, দিস ইজ মাই গিটার। আমি বলছি আমার এটা তো পাঠানোর দরকার নাই। পরের দিন এসে হাজির, সারা রাত ধরে আমাকে গিটার দেখাচ্ছে, এই দেখো এটার মধ্যে এই দেওয়া, এটার মুখটার ভিতরে পার্ল দেওয়া, পার্লিশ। এবং সে কেপো নিয়ে আসছে। সে কেপো কোত্থেকে আনছে আল্লাহ জানে, ওই প্রবলেমগুলো গন। তার অ্যাম্প্লিফায়ার জার্মানের, তার 4টা প্রসেসর, 4টা গিটার নিয়ে বসে সে। এবং 4টা গিটার নিয়ে বসারও কারণ আছে, প্রত্যেকটা স্ট্রিং সে মুছতে থাকে সারাক্ষণ গিটার। মানে ও যে বসে এতখানি জায়গা, এবং সে সারাদিন রাত কাজ করে, সবগুলা গান লিখে ফেলছে, স্টাফ নোটেশন করে লিখে ফেলে সবাইকে বিতরণ করতেছে কালার কোড করে। মানে আমি পাগল হয়ে গেছি ওর সাথে কাজ করতে গিয়ে। এই হচ্ছে আমার গিটারিস্ট। এবার আসতে হচ্ছে আমার বেস গিটারিস্ট জেকব থমাস। এ আবার এত লেখে না, ও কথা বলে না, কিন্তু ও দেখে আর বাজায়। মিরালি যেটা লিখে করে, আর ও না দেখে সে চোখ বন্ধ করে বাজে থাকে এমনি করে। এই মাথার ফ্রেড বোর্ড থেকে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত 6টা স্ট্রিংয়ের তার গিটার। আমি উঁচা করতে গিয়ে দেখছি যে 4টা গিটারের সমান ওজন, পাথরের মতো হেভি। হাসি মুখে বাজাচ্ছে। আসে থেকে রিহার্সাল করতে জানো? কেমব্রিজ থেকে। এত দূর থেকে? হ্যাঁ, এবং ওর লাগে না কিন্তু আসে। ওর বোন প্রথমে আসছে, ল্যান্ড করছে, সে তারপরে ওর তাকে
এয়ারপোর্টে দেখা করে আসছে আমার এখানে, রিহার্সাল মিস করে নাই। এই বৃষ্টি হোক ঝড় হোক, 10:30 টাইম বলছি, 10:15 এন্টার। এরপরে হচ্ছে ভাসু বিস্ট, মাস্টার্স ইন ফ্লুট, ক্লাসিক্যাল ফ্লুট ইন ফ্রম ইন্ডিয়া, ভেরি গুড ফ্লুট প্লেয়ার, একদম সোলফুল। ও এখন আমাদের বাঙালি কমিউনিটিতে অনেক জায়গায় বাজায়, ও বাজাচ্ছে ফ্লুট। এবার আমাদের নতুন পারকাশনিস্ট হচ্ছে শিব কুমার, সুদেশ শিব কুমার, ইয়াং চ্যাপ, এক্সেলেন্ট প্লেয়ার। সাথে আরেকজন তবলা নেওয়া যাচ্ছেন, সে হচ্ছেন আমাদের সজল ভাই, খুব ভালো হাত, পরিষ্কার হাত, উনি এবার কিছু বাজাবেন। তো এই হচ্ছে আমাদের টিম। সাথে আমি, আর আমার সাথে ডুয়েট গান গাচ্ছেন রৌনক হাসান, ভেরি পলিশড সিঙ্গার, ভেরি হার্ড ওয়ার্কিং। তো রৌনক আমার সাথে ডুয়েট গান গাচ্ছেন, এবং উনিও শি ইজ অলসো টেকিং মিউজিক অ্যাগেন টু দ্য নেক্সট লেভেল। তো এইটা হচ্ছে আমাদের নিউ কামারকে আমি জাস্ট অ্যাকোমোডেট করেছি, সো দ্যাট উই ক্যান বুস্ট ইট আপ, বাট দে আর অল ডুইং গ্রেট জব। এটা তো হলো একটা পার্ট অফ দ্য স্টোরি, যে আচ্ছা রিহার্সাল হচ্ছে, গানের জন্য মানে কনসার্টের জন্য প্রিপারেশন হচ্ছে এটসেট্রা। কিন্তু আমরা যেটা দেখি না, সাধারণ মানুষ যেটা দেখে সেটা হচ্ছে যে আমরা একটা প্রোগ্রামে যাই, শিল্পীদেরকে দেখি, তাদের অসাধারণ পারফরমেন্স দেখি, মুগ্ধ হই। কিন্তু এই অসাধারণ একটা আয়োজনের পেছনে যে অনেক ছোট 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 গল্প থাকে, অনেক কষ্ট থাকে, পরিশ্রম থাকে, অনেক আবার না জানা কথা থাকে। তো এরকম কিছু কি আছে নাকি? অনেক আছে, আমার এই মুহূর্তে সব মাথায় আসছে না, কিন্তু তোমার অজানা অনেক কথা থাকে। যেমন আমার অনেক দুঃখ আমি বলি না মানুষকে। ধরেন আমার সামনে এসে আপনি একটা কথা বলে গেলেন, আমি একটা উদাহরণ দিই। আমি একজনকে চোখে চোখ পড়ে গেল, পরিচিত লোক। আমি এবার একটু কথাটা আগে ফিরি। এইবার একটা এক্সপেরিমেন্ট করছি আমি এই কনসার্টে। সেটা হচ্ছে আমার পরিচিত যত লোক ইন্ডিয়ান এবং বাংলাদেশের, আমি কাউকে বলিনি আসেন। এইটা দেখার জন্য যে কে আসে, তাকে পরীক্ষা করার জন্য না, মানে দেখার জন্য যে আমার হলে নর্মালি কে আসে, কাউকে পরীক্ষা করার জন্য না। তো এখন আলহামদুলিল্লাহ হল ভরে গেছে, এদের মেজরিটিকে আমি চিনি না, তার মানে হচ্ছে এটা একটা পজিটিভ সাইন ভাইয়া। অবশ্যই অবশ্যই। তো এইটা একটা এক্সপেরিমেন্ট, আই পাস্ট ইন ইট। কিন্তু ধরো আমার সাথে আমার পরিচিত একজন যার চোখাচোখি হয়ে গেল কোনো একটা মেহফিলে, তখন যদি আমি না বলি খারাপ লাগে, তখন আমি বললাম যে ভাই এসেন বা আপা এসেন। তখন যখন উনি আমাকে বলে যে আমি যদি থাকি আসবো, আমার যদি কোনো কাজ না থাকে তাহলে আসবো, এটা আমাকে হার্ট করে। যেমন এই কথাটা আমি কখনো বলি না, আজকে আমি টিভিতে বলে ফেললাম। আপনি ইদার বলেন যে আমি আসতে পারবো না, আর নাহলে আমি আসবো। কনসার্ট ইজ নট এনি মেহফিল, কনসার্ট ইজ 1 year ওয়ার্ক। 1 বছর আগে বুকিং দিতে হয়, থাউজেন্ডস অফ ডলার্স ইনভেস্টমেন্ট। তো এইখানে যখন আমি আপনাকে ইনভাইট করছি, তো এইটা একটা ফিলিংসের ব্যাপার কিন্তু, যে আপনি কি বলছেন। তো এটা একটা ছোট্ট ঘটনা বললাম। আর সঙ্গীতটা তো ডেফিনেটলি এটার এটার একটা মর্যাদা এবং এটা বোঝার ব্যাপার একটা আছে, মানে এটা তো ওয়েটটা অন্য জায়গায়, একটা অন্য জায়গায়। তো এটা মানুষের এক্সপেকটেশন থেকে হয় যে আমি থাকলে আসবো, আমার যদি কিছু না থাকে আসবো। তখন আমি হাসি মুখে বলি যে না, আপনি আসবেন, অন্যগুলো আপনি করবেন না। এটা আমার দুঃখ থেকে বলি, আমি হাসতে হাসতে তাকে ঝাঁকি দিয়ে বলি, না ভাই আপনি আসবেন, অন্যটা আপনার সেকেন্ডারি হবে। আর একটা দুঃখের কথা বলি, ধরো একটা গ্রুপ তৈরি করা হলো, এটা তো মিউজিকের গ্রুপ, এটা তো একটা সেলস গ্রুপ না, আমি তো বাড়ি বিক্রি করতেছি না। আমি একটা মিউজিকের গ্রুপ তৈরি করছি, যেখানে আমি ইনভাইট করতেছি যে আসেন। একজন এখানে লিখে দিয়ে আসলো, ওয়াই আই এম হিয়ার, হু অ্যাডেড মি, রাইট? তো আপনি কিন্তু ফেসবুকে এটাকে মানে মিউট করতে পারেন, অ্যান্ড ইউ হ্যাভ ক্লিকড টু জয়েন। যখন ওখানে 300 লোক মানে অ্যাপ্রিসিয়েট করতেছে, আই মিন দ্য পিক অফ মাই বিউটিফুল ফিলিংস, তখন ওখানে গিয়ে যে আমি এতবার বলছি আমাকে এখানে অ্যাড করতেছেন কেন, আমাকে এগুলোর মধ্যে করবেন না, আমি এগুলোর মধ্যে নাই, এই ধরনের কমেন্ট আসে, এগুলো হার্ট করে। তো দেয়ার আর লট অফ স্টোরিজ। তো এইসব কথার মধ্যে গিয়ে দুঃখের কথা বলে লাভ নাই, আসলে অ্যাচিভমেন্টটা অনেক বড়, বুঝছেন আসিফ, নাফিস? সো আমি আসলে ওইগুলোর চিন্তা করি না, বাট দেয়ার আর লট অফ পেইন আই গো থ্রু, লিটল থিংস, বাট দিস পার্ট অফ লাইফ। কিন্তু একটা জিনিস যেটা চমৎকার, সেটা হচ্ছে যেটা একটা আপনার যে ক্যাপাসিটি দেখে আমি মুগ্ধ হই, সেটা হলো যে সাধারণত একজন আপনার মতো আপনার মানে শিল্পী, মানে যিনি নিজেই গান কিন্তু আবার নিজেই অর্গানাইজ করেন, দুটো কিন্তু পুরো ডিফারেন্ট জিনিস। যে একটা কনসার্টের জন্য আমারই কনসার্ট, আমি প্রিপারেশন নিচ্ছি, সেটা যে বছরব্যাপী প্রিপারেশন, সেটা একটা ভীষণ কঠিন এবং পরিশ্রম সাধ্য কাজ।
এর পাশাপাশি এই প্রোগ্রামটাকে অর্গানাইজ করা তো আরো পরিশ্রম সাধ্য কাজ। দুটা কাজ আপনি একসাথে কিভাবে করেন, মানে কিভাবে ম্যানেজ করেন? আচ্ছা, এটা করতে হয়, কারণ হচ্ছে তোমার যখন তোমার একটা বড় প্যাশন থাকে, ইউ উইল গেট ইট ডান। আপনি এটা থামাতে পারবেন, মানে হয়ে যাবে। বিষয়টা প্যাশনটাই আসল এখানে। আর প্যাশনটা আবার মানে শখ না, কিন্তু প্যাশন হচ্ছে হু ইউ আর। প্যাশন আমার কাছে হচ্ছে হু আই অ্যাম। তো আমি হচ্ছি একজন মানে সঙ্গীতের লোক। আমি মাঝে মাঝে বলি, আমাকে বলে তুমি কে, আমি বলি আমি একটা স্টুডিওর টি বয়। এমন একটা টি বয় যে স্টুডিওর আপাদমস্তক জানি। এখানে যদি আমি কাজ করি, এখানকার যদি আমি ওই টি বয় হই, আমার কোনো প্রবলেম নেই। এখানে থাকতে আমার খুব ভালো লাগবে। আমি ওনারকে দিয়ে অনেক কিছু বানাই ফেলবো। এখানে সাউন্ড লাগান, এখানে এটা লাগান, ওখানে ওটা লাগান। কিন্তু আমি কিন্তু চা বানাই এবং আমি সবটা জানি। আমি পুরো ডেলিভারি বলতে জানি। দ্যাট ইজ হোয়াট আই অ্যাম। বাকিগুলো হচ্ছে আমার সেকেন্ডারি কাজ। মজার ব্যাপার হচ্ছে ওয়াজির ভাই আমাকে একটু আগেই সেরকম একটা কথা বলছিলেন যে যে কাজটাই করি এটা খুব কোয়ালিটি কাজ হওয়া দরকার, বা যাই করি এটা আসলে মন লাগিয়ে করা দরকার। তো সেখানে আসলে সাকসেসটা হয়। আপনি কি একটু ওই কথাগুলো আরেকবার আমাকে? হ্যাঁ, যেটা ওই যে আমাদের শোয়েব মুর্তজা ভাই বা আপনারা যেটা বলছিলেন, আমিও সুর মিলেই বলি। আমি অবশ্যই যে কাজ যেটা করতে হবে সুন্দর করে করতে হবে। আপনার কথা আগেরটা একটু আবার আনি, চ্যালেঞ্জ হবে কেন? এখন আমরা অনেকেই গজল বলতে মনে করি খুব একটা ক্লাসিক্যাল জিনিস, এটা আমরা বুঝি না। উনি বছরে একটা প্রোগ্রাম না করে বেশি করুক, আমাদের মতো সাধারণ লোক যারা গজল বুঝি না ওদেরকে আরো আনুক, আপনার অডিয়েন্স বাড়বে। আমার তো 1 লক্ষ মানুষ দরকার নেই, আমার তো 1000 মানুষ দরকার, আমার 500 অডিয়েন্স দরকার, আমার তো 5% লোক দরকার। সো নাম্বার 1 যেটা শোয়েব ভাই যেটা এতক্ষণ আমাদের বললো, ওনার সাথে যত ওনার অ্যাসিস্ট্যান্ট আছে, ওনার যেটা, তো আমার কাছে মনে হচ্ছে যেটা আমি আমার কথা বলেছি, যেটা করব সুন্দর করে করব। তো আমার কাছে মনে হচ্ছে উনিও ঠিক ওখানেই আছে। তো আমার কাছে মনে হচ্ছে ওনার বছরে একটা না আরো বেশি প্রোগ্রাম করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আমাদের যে সাধারণ জনমনে যে একটা ধারণা আছে গজল মানে টাফ একটা জিনিস, ওখানে গিয়ে তো আমি বুঝবো কিনা। তো উনি যেমন ওনার ভয়েস একটু করে দিয়েছে, আমি কিন্তু আবেগ আপ্লুত ভাবে ওনার মুখের দিকে, ওনার যে মুখে যে ইয়া দেখছি চমৎকার ভাবে। তো এটা আমাদেরকে আরেকটু আকর্ষণ করতে হবে। ওনার আমরা ইউটিউবে গিয়ে ওনার দেখবো, ওনার বিভিন্ন ধরনের ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আমরা শোয়েব মুর্তজাকে আরো বেশি দেখতে চাই। কারণ আমরা কিন্তু, আমি একটা জিনিস সবসময় বলি, আমরা যে কোনো মানুষ এন্টারটেইনমেন্ট চাই, কিন্তু এন্টারটেইনমেন্ট লাগে। ওনার মতো শোয়েব মুর্তজা না থাকলে আমি কি করবো, আরেকটা এন্টারটেইনমেন্ট খুঁজবো। কিন্তু ওনাকে পাওয়ার পর কিন্তু আমার ওই এন্টারটেইনমেন্ট দরকার নেই। আমি কিন্তু গজলও শুনতে পারি, অন্য কিছু শুনতে পারি। তো ওনার যদি আমি গান শুনি, ওনার গজল শুনি, তাহলে আমি ওইটা বেশি এনজয় করবো। এটার জন্য ওনাকে বেশি আরো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হইতে হবে। এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, আমি একটু ওপেন হয়ে যাচ্ছি আজকে। জি। সেটা হচ্ছে যে আমি তো অনেকদিন টরন্টোতে। আই থ্যাংক ইউ ফর কলিং মি। জি। কারণ আপনি যে কথাগুলো বললেন, এইগুলো আমার একদম রুটের কিছু জায়গাতে গিয়ে স্পর্শ করলো জিনিসটা, বুঝছো? It's time for us to build our resources that will bring bigger business. You need to learn, we need to learn to know what will work and what will not. ট্রেডিশনাল একটা থিঙ্কিংয়ের মধ্যে থাকলে হবে না। আমি অনেক দিন ধরে এই কমিউনিটিতে জড়িত, অনেকের সাথে কাজ করছি অনেক সময়। আমাকে কিন্তু কেউ কোনদিন ডেকে এরকম করে বসায় কোনদিন কথা বলে নাই। 5 মিনিট 6 মিনিট, অথবা আমি সেখানে গেছি বিকজ অফ মাই প্রমোশনাল অ্যাক্টিভিটিস, হোয়াট ওয়াজ ইউর শো, এই হচ্ছে শো, কত তারিখে, ডান। কিন্তু এই যে আন্তরিকতার সাথে একটা কথাবার্তা হচ্ছে এবং আপনার ভিশনটা আমি জানলাম, দিস টেলস মি, বাসু ভাই, দিস টেলস মি দ্যাট কোয়ালিটি পিপল আর কামিং ইন মিডিয়া অ্যাজ ওয়েল, যারা হু আন্ডারস্ট্যান্ড। আপনি যদি শুধু একটা জিনিস নিয়ে বসে থাকি আমি, তাহলে মার্কেটটা দেখবেন না যে মার্কেটটা কোন দিকে যাচ্ছে। আপনি কি শুধু আপনি যখন একজন বাড়ি বিক্রি করেন, আপনি কি শুধু বাঙালিদের কাছে বিক্রি করেন? আপনি কি সাদার কাছে বিক্রি করেন না? সবাই।
তাহলে আপনি আমাদের গান আমরা যদি গাই একটা উর্দু গান বা অন্য গান, সেটা কেন অন্য জায়গায় মার্কেটে বিক্রি হবে না? অবশ্যই হওয়া উচিত। এটা রেভিনিউ জনরাটা একটু দেখবেন যে এটা কত বড় বিজনেস এখানে আছে। রিসেন্টলি তোমার ওটার সাথে রিলেটেড, আই এম বিং ভেরি ব্লান্ট নাও, তোমার ওটার সাথে রিলেটেড যে আপনি একা করেন। আমি একা করি কারণ হচ্ছে যে আমি যদি আরেকজনকে দেই, সেখানে যে কোয়ালিটিটা আসবে সেটা ডিফারেন্ট কাইন্ড অফ কোয়ালিটি, নট মাইন্ড। এই জন্য আমি নিজে করি। কিন্তু এখন একটা সময় চলে আসছে যে আই ক্যান ডেলিগেট, এবং আই হ্যাভ অলরেডি বিন পিকড আপ, কিন্তু আই এম বিং পিকড আপ বাই সামওয়ান এলস। আমি এখানকার একটা অনেক বড় একটা গ্রুপের সাথে একটা অনুষ্ঠান আয়োজনে ছিলাম। তারা আমাকে নিয়ে আমাকে অনুষ্ঠানের ডিজাইন বানালেন, যে ইয়োর ডিজাইন। আমি তাদের অনুষ্ঠানের নাম দিলাম, তাদের গ্রুপের নাম দিলাম, তাদের লোগোর নাম দিলাম, তাদের কোম্পানির নাম দিলাম। অনুষ্ঠান হলো ভারতীয় লোকজনদেরকে দিয়ে। গিয়ে দেখলাম প্রথমে 45 মিনিট একটা টরন্টোর আর একটা কমিউনিটির লোক গান গাচ্ছে, কিন্তু এটা কিন্তু বাংলাদেশি শো। কিন্তু ওই যে গানটা গাচ্ছে ওটা কিন্তু ফ্লপ গান ছিল। কিন্তু ওই 45 মিনিট যদি আপনি আমাকে দিতেন, আমি তো আপনাকে বলবো না যে আমাকে দেন, তাহলে হোয়াট আই উড ডেলিভার, তাহলে এই কমিউনিটিতে পুরা, তখন ওই সামনে 3000 লোক বসা, বিভিন্ন শ্রীলঙ্কান, পাকিস্তানি, তারা বলতো ওয়াও, হোয়াট ইজ ফ্রম বাংলাদেশ কামিং আউট। হ্যাঁ, এই জায়গায় একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হিসেবে আমি আপনাকে থামালাম, কিন্তু যেটা হচ্ছে যে আসলে আমাদের এখন সময় হচ্ছে যে বাংলাদেশি বা বাঙালি আমরা যারা সঙ্গীতের চর্চা করি, বা আমাদের আমাদের যে সঙ্গীত বা আমাদের যে আয়োজন বা আমাদের যে কালচারাল হেরিটেজ, ব্যাকগ্রাউন্ড, ইতিহাস, এগুলোকে আর একটু ব্রডার অডিয়েন্সের কাছে নেওয়া, যেটা আপনার পথ থেকে আসি, যে আমরা এতকাল পর্যন্ত শুধু একটা ঘরানার একটা অডিয়েন্স, শুধু বাংলাদেশি এবং একটা কমিউনিটির ভিতরে ছিলাম। আসলে আমরা এত ভালো কাজ করি, তো আমাদের কাজটাকে আমরা কেন আসলে গ্লোবাল অডিয়েন্সের কাছে নিচ্ছি? ওই ভিশনটা আসবে আস্তে আস্তে। ইউ ক্যান সি ওয়ান এক্সাম্পল, ওয়াসি ভাই বসে আছেন, যে উনি হি ইজ আই থিঙ্ক হি কুড ফিল এ লিটল বিট অফ ডিফারেন্স ইন মি। দ্যাটস এ বিগ শাইনিং থিং ফর, এটা আমার জন্য আমি বলতেছি না, দিস ইজ এ ভিজিবিলিটি ইজ ডিফারেন্ট। তার ভিশনের যে পার্সপেক্টিভ, দ্যাট টেলস মি দ্যাট থিংস আর চেঞ্জিং ইন আওয়ার কমিউনিটি। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। বুঝছো? তো দিস ইজ ওয়ান গুড সাইন, দিস ইজ ওয়ান গুড সাইন। তো ওই যে নিজেদেরকে চেনা, এই জিনিসটা ব্রিটিশরা প্রথম করে, যে ইউ মেক ইউর পিপল রাইট, গিভ দেম অনার অ্যান্ড ডু ইউর বিজনেস অ্যারাউন্ড দেম। তো নাথিং রং উইথ ইট, অ্যান্ড দিস ইজ মোস্ট বিউটিফুল। এতে হয় কি, পুরা জিনিসটা আরও আপলিফটের দিকে যায়। এখন এই তুমি একটা জিনিস তোমাকে লাস্ট এই বিষয়ে অ্যাড করতে চাই, গজলের, তুমি, আমার একটা গান ছিল, আমি লাস্ট কনসার্টে গাইছি, হাজারো খ্বাহিশ ऐसी कि हर ख्वाहिश पे दम निकले। এটা হচ্ছে মির্জা গালিবের একটা খুব কঠিন গান। সেই কঠিন মানে ভাষাটা কঠিন, খুবই স্লো। তো 6 মিনিটের গান আমি 14 মিনিট ধরে গাইছি, এবং এই প্রথম আমার কাছে মনে হয়েছে যে আই ওয়াজ নট ইন দ্য স্টেজ। আমি যখন গান শেষ হয়েছে, দেন আই কেম ব্যাক, একদম লিটারেলি এত ভালো লাগছে আমার কাছে। ওইটা মিলিয়ন ক্রস করছে আমার ভিউ, ওই স্লো গানটা ফেসবুকে আছে। তো আমি যখন ওইটার অ্যানালিটিক্সে যাই, তখন দেখি যে কোন শহর থেকে কে দেখছে এবং এইজ গ্রুপ। সবচেয়ে টপ বার সেটা হচ্ছে 25 to 35 ইয়ার্স অফ ওল্ড। এটার একটা মজার সেকেন্ড ওয়ান 35 to 45, তারপরের যে বার সেটা হচ্ছে 45 to 55, আর তারপরে ছোট ছোট দুইটা, ওই যে আমাদের স্মৃতিসৌধের মতো দেখা যায়, ওগুলা হচ্ছে তোমার এই 65 অ্যাবাভ এবং 18-র নিচে। রেখতা ফাউন্ডেশন বলে একটা গ্রুপ আছে দিল্লিতে, তুমি অনলাইনে গিয়ে দেখো, ওদের কনসার্ট হয়, কোনো সুর নাই, শুধু মুশায়রা হয়। সামনে মানুষ বসে তো বসে, রাস্তার মধ্যে 2 মাইল লম্বা হয়। আর ইন্ডিয়ার যত ইউনিভার্সিটি আছে, আইআইটি থেকে শুরু করে, কানপুর থেকে শুরু করে, ওরা সবচাইতে বেশি শায়েরি অ্যারেঞ্জ করে। এখনকার দিনে গজল সিঙ্গার যারা ছিলেন সব চলে গেছেন, আর যারা বিশ্ববিখ্যাত সিঙ্গার, তাদের দিয়ে গজল হয় না, তাদের গলায় গজল তারা চেষ্টা করছে, হয় না। গজল কেন হয় না? ভজন আর গজল দুই জিনিস। এটা হচ্ছে আপনাদের ফেইথ সিস্টেমের যে আইডিওলজি, সেই আইডিওলজির উপরে এটার বরকত আসে। আমি কিন্তু রেশিয়াল কথা বলতেছি না, দিস ইজ দ্য ট্রুথ। অনুপ জলোটা যখন ভজন গায়,
তখন আমি বুধ হয়ে শুনি, আমি 4 ঘন্টা 5 ঘন্টা ভজন গাইতে পারি, আমি জানি তার সব গান মুখস্থ, কিন্তু ওনার গজল কিন্তু যায় নাই ততটা। তো ফিল্ডটা তৈরি হয়েছে আমাদের জন্য এখন, কারণ এখন কেউ নাই। নেক্সট 20 years দিস ইজ দ্য ওপেন ফিল্ড। We have all the resources, we have voice, we have knowledge, we have the perspective, we have the tonal quality, we have the efforts, we have the মানে vision and mission. তো এখন যদি আমরা আগায় আসি, দেন উই ক্যান ক্যাপচার দ্যাট ফিল্ড। ওইখানে তুমি পুশ করতে পারো তোমার বাংলা গান, ওইখানে তুমি পুশ করতে পারো জারি সারি গান, ওইখানে ওই ইন্টারন্যাশনাল মিউজিশিয়ান যখন আসে বাজাবে তখন ল্যাঙ্গুয়েজ উইল নট ম্যাটার। তুমি দেখবা ওই যে নুসরাত ফাতে আলী খান ওমাদে মানে ফ্রান্সে গিয়ে গান গাচ্ছেন, বাইরে বসে সামনে হাজার হাজার লোক, একটাও ইন্ডিয়ান নাই, সব সাদা, বসে বসে ঝিমতেছে। ও তো বোঝে না কেন হচ্ছে, কারণ হচ্ছে সে প্রথমে গান গাইছে ইংলিশ হলিউডের সাথে, ওখান থেকে সে যখন পরিচয় পাইছে তখন ওই তালের সাথে এরা পরিচয় হয়েছে। তুমি যদি এগুলো পরিচয় না করাই প্রথমেই আমার নয়নে নয়ন রাখি গানটা ড্রামস দিয়ে গায়ে ফ্রান্সে শোনা, ওরা শুনবে না। আগে ওর গান গাইতে হবে তোমার। এবং যখন তুমি বিজনেস ডেভেলপ করবা তখন ওরা তোমার আশেপাশে ঘুরঘুর করবে, তোমার পছন্দ করুক বা না করুক। তো এই জন্য আমি বলি যে নিজেদেরকে চিনতে হবে, নিজেদের রিসোর্সদেরকে চিনতে হবে, নিজেদের বাচ্চা কাচ্চাদেরকে চিনতে হবে। এবং তারপরে আমরা মনে করি নিজের কালচারকে প্রমোট করা মানে হচ্ছে শুধু বাংলা গানকে প্রমোট করা। নো, নিজের কালচারকে প্রমোট করা হচ্ছে কেপেবল পিপলদেরকে আপলিফ্ট করা এবং তার অ্যারাউন্ড এ বিজনেস ডেভেলপ করা। ওয়ান্স দ্যাট ইজ ডেভেলপ দেন ইউ পুশ ইউর থিংস। ডাজ ইট মেক সেন্স ভাইয়া? That's true, that's true. তো মানে কয়েকদিন আগে মাঝখানে একবার বলার চেষ্টা করছেন যে কয়েকদিন আগে আমরা একটা একটা বিখ্যাত রিসার্চ সাময়িক, আমি নামটা ভুলে গেছি, তো ওদের একটা প্রজেকশন ছিল এরকম যে পৃথিবীতে এরকম ডিকেডস আসে, যেটাকে বলে ডিকেডস অফ জিনিয়াস, যে এক দশকে এরকম টাইমের একটা ইয়ে পাওয়া যায় যেখানে সব বড় জিনিয়াসরা জন্মায়। যেমন বিল গেটস যেই সময়টাতে তার জন্ম, তার আশেপাশে আপনি দেখবেন যে আরো অনেক জিনিয়াসের জন্ম। তো এরকম একটা প্রজেকশন ছিল এরকম যে আচ্ছা ঠিক আছে, নেক্সট ডিকেড অফ জিনিয়াস কখন আসছে, তো সেটা ছিল আগামী মানে নেক্সট যে ডিকেডটা আসতেছে আমাদের সামনে, উইচ ইজ স্টার্টিং ফ্রম 2026। তো আমার কাছে মনে হয় যে সামনের সময়টা মানে আমাদের সময়। আমি তুমি বাংলাদেশের ছেলেদেরকে দেখো, বাচ্চাদেরকে, তাদের কথাবার্তা, তাদের চিন্তা ভাবনা অন্যরকম, অনেক বুদ্ধিমান, দেশপ্রেম আছে ওদের মধ্যে, এবং ওদের থট প্রসেস ইজ ডিফারেন্ট, আমাদের সঙ্গে আসলে কোনোভাবেই মিলে না। তো যেই জায়গা থেকে শেষ করতে চাই সেটা হলো যে আপনারা দুজনেই স্বপ্নবাজ মানুষ। আমি তো দুজনের সাথে আলাদা করে কথা বলেছি যে দুজনেই বড় স্বপ্ন দেখেন। তো সেই জায়গাটাতে শুনতে চাই যে কোথায় কোথায় দেখতে চান, মানে সামনের সময়টাকে কোথায় দেখেন? আমি আগামী 20 বছর আমার সময় যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখেন, তো আমার স্বপ্ন হচ্ছে, এটা আমি কখনো বলিনি কিন্তু আজকে আমি একটু ইমোশনাল, আমি বলে ফেলি। আই ওয়ান্ট টু সিং ফিউ নজরুল গীতি দ্যাট শুড রিমেইন অ্যাজ এ রেফারেন্স পয়েন্ট আফটার মি, যে মানুষ বলবে যে এইভাবে শোনো, এইভাবে গাও। এটা ওয়ান অফ মাই ড্রিমস। এটার মধ্যে ব্লকেজ কি? ব্লকেজ হচ্ছে অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্ট। আমি ওই লেভেলের প্লেয়ার খুঁজি যারা ওইটাকে ওইভাবে সারদ বাজাতে পারবে, ওইভাবে ফ্লুটটা বাজাবে, ওইভাবে তবলাটা বাজাবে, এবং একই সাথে আমি নিজেও তৈরি হব। আমার গান হবে একদম নিচ থেকে শুরু করে তারা পর্যন্ত, যেভাবে কেউ কখনো গায় নাই, ইনশাল্লাহ হবে। এটা হচ্ছে আমার একটা ড্রিম। 2 নাম্বার ড্রিম হচ্ছে যে আমি আমার গজল সিঙ্গিংটাকে একটা লেভেলে নিতে চাই, অ্যান্ড আই হ্যাভ স্টার্টেড অন দ্যাট আই থিঙ্ক। এবং আমার রিসোর্স ওপেন হয়ে গেছে আল্লাহর রহমতে। আই হ্যাভ দি ডোর ওপেন থ্রু দি মায়েস্ট্রোজ, দ্য লিডিং গজল যারা রিশেপ করে আসছে ওয়ার্ল্ডকে লাস্ট 20-30 ইয়ার্স, তারা আমাকে পার্সোনালি চেনে এখন, অ্যান্ড দে ইনভাইট মি টু কাম অ্যান্ড সিট উইথ আস। বম্বেতে আসেন, একসাথে চা খাই, একসাথে বসি। তো দ্যাট ইজ মাই নেক্সট স্টেপ। আর একটা ড্রিম হচ্ছে যে আমি আমার কনসার্টটাকে এমন লেভেলে নিয়ে যাব যে ওয়েন আই সে যে there is a concert of Shoaib Murtaza in Roy Thompson Hall, I don't have to do any promotion. All the seats will be filled, এবং ওখানে আমার টাকা বানানোর দরকার নাই। ওখানে তুমি যদি 40 টাকা করেও রাখো খরচের পরে, তাও $200,000 প্লাস হয়, আমি জানি। তো বিকজ আই নো দ্য কস্ট অফ দিস হলস। তো দ্যাটস মাই অ্যানাদার ড্রিম। এবং ড্রিম কখনো আনফুলফিল থাকে না, ইট উইল হ্যাপেন ইনশাল্লাহ। ওয়াজি ভাই, আপনার কাছে আসি যদি। সো আমি তো শিল্পী না, তো আমার ড্রিম আমার মতোই,
খুব সাদামাটা টাইপের। তারপর আপনি আমাদেরকে নিয়ে বাংলাদেশে আমি অবশ্যই আশাবাদী, অনেস্টলি, নট ফর অনলি আওয়ার শুটিং। আমি ওনার কথাগুলো প্রাণ ভরে শুনেছি। আই এনজয়েড, সিম্পলি আই উড সে এনজয়েড। যদি শোয়েব মুর্তজার, আমার শিকড় টিভি আছে, আমাদের শিকড় চ্যারিটি ফাউন্ডেশন আছে, আমাজন ইমিগ্রেশন আছে, যদি কোনোভাবে আমি এটার সাথে আমি ওনাকে হেল্প করতে পারি বা কোনোভাবে ওনার সাথে ইনভলভ থেকে ওনাকে আরেকটু আমি আমাদের সমাজের জন্য, শুধু এক শোয়েব মুর্তজা না, আরো লক্ষ মানুষ আসবে, আর আমার ছেলেরা আসবে, আমার পরবর্তী প্রজন্ম ওনার থেকে শিখবে। তো সঙ্গীত বা কালচার বা যে কোনো ধর্মীয় ব্যাপার, ইটস নট অনলি গান, এটা হচ্ছে মানুষকে সুন্দর করে, যেটা আমি মনে করি মানুষকে সুন্দর থেকে আরো সুন্দর করে। কেউ গান গায়, কেউ সঙ্গীত, কেউ কবিতা আবৃত্তি করে, কেউ যদি তার মধ্যে একটু খারাপ দেখি, আমি বলি আপনি তো একটা সুন্দর মানুষ না, তাইলে আপনি এগুলো কেন করেন? এটা তো আপনার সাথে যায় না। তো ইটস নট অনলি মিউজিক, ইটস মেক ইউ পারফেক্ট, মেক ইউ এ নাইস পারসন। সো এটা হচ্ছে আমার ইচ্ছা হচ্ছে, আমি আমার কাজটা হচ্ছে ইমিগ্রেশন বলেন, এই যে শিকড় টিভি বলেন, সবগুলাই কিন্তু একই আদর্শ, সেটা হচ্ছে মানব কল্যাণ। যে শোয়েব মুর্তজা ভাই যেভাবে কথাগুলো বলেছে, যখন আমি এই ধরনের কথা শুনি, আমার কাছে মনে হচ্ছে যে ইয়েস, হি ক্যান ডু সামথিং, ইয়েস আই এম উইথ হিম। সো এই কথাগুলো শুধু আমি ওনাকেই বলি না, আমি যেখানেই যাই, মনে করেন কেউ আমাকে দাওয়াত দিয়েছে যে কোনো একটা ছোট জেলায়, ছোট সংগঠনে ওনাদের বাংলাদেশে টিউবওয়েল দিবে বা কোনো একটা কিছু কাজ করবে, আমি বলি আমি আপনাদের সাথে আছি। আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা পরের তরে। যদি আপনার দ্বারা মানব কল্যাণ হয়, অবশ্যই আমি আপনার সাথে থাকবো। এটা হচ্ছে আমার স্বপ্ন। আমি পৃথিবীতে যে কয়দিনে বাঁচি, আমার দ্বারা যাতে কারো কোনো ক্ষতি না হয়, মানব কল্যাণ, শোয়েব ভাইকে দিয়ে যদি আরো উপরে উঠে যায়, এটাই আমার সার্থকতা। ওনার মধ্যে আমি, আমার উপরেই ভর করে উনি যদি, বা আমার কাছে উনি সামান্য হেল্প করে, সামান্য উপকারও হয়, অবশ্যই আমি ওনার মানব কল্যাণ এখানে, কারণ ওনার গজল, ওনার যেই আদর্শ উদ্দেশ্য, আমি honestly I'm extremely like happy with the way he talked. এবং ওনার অ্যাম্বিশনটা আমার অ্যাম্বিশন। সো নাইস। আপনাদের দুজনের সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো আজকে। এটা একটা চমৎকার আড্ডা হলো, খুবই মানে আমার নিজেরও আমি নিজেও অনেক কিছু শিখলাম। থ্যাংক ইউ সো মাচ, দুজনেই যে সময়টা দিলেন, আমরা আসলে কৃতজ্ঞ আপনাদের কাছে। তো শেষ করছি, আর আজকে আমরা অনেকক্ষণ ধরে আমরা আড্ডা দিচ্ছিলাম। এই আড্ডা আপনাদের হয়তো দেখার সুযোগ হবে না, আমরা এরপরেও কন্টিনিউ করতে থাকবো। তারপরে একটু ছোট্ট করে বলে নিই, সেটা হচ্ছে শোয়েব মুর্তজার যে গজল কনসার্ট, এটা অনুষ্ঠিত হচ্ছে আগামী ডিসেম্বর মাসের 13 তারিখ, এই সামনের শনিবার বিকেল 5:30 থেকে আগা খান মিউজিয়ামে। তো যারা এখনো ভাবছেন কি করব, ভাবার কিছু নাই, চলে আসেন, দেখা হবে ইনশাল্লাহ। আর এই সম্পর্কিত আরো বিস্তারিত জানতে চোখ রাখুন শিকড় টিভির পর্দায়, দেখতে থাকুন শিকড় টিভি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।